দর্শক আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং দুটি খবর আপনাদেরকে বলবো। খবর দুটি শুনলে আপনাদের খুব ভালো লাগবে। প্রথম খবরটা হচ্ছে, গত দুদিন আগে আমি যে ভিডিওটি করেছিলাম রাজবাড়ী ২ এবং নরসিংদী ২, এখানে এনসিপির প্রার্থীর সাথে জামাত প্রার্থীর যে একটু দূরত্ব চলছিল বা মনোমালিন্য চলছিল, সেটি সমাধান হয়েছে। আজকে আমাকে একজন একটা ছবি পাঠালেন, এই যে এটা একটু দেখুন। অর্থাৎ সারোয়ার তুষারের সাথে জামাতের আমজাদ হোসেন তিনি একত্রিত হয়ে মিছিল করেছেন শাপলাকলির পক্ষে। এটা খুবই ভালো খবর, আমরা আলহামদুলিল্লাহ পড়ি। সমাধানটা হলো। রাজবাড়ী ২ এর খবরটা আমরা এখনো পাই নাই, পাইলে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর, খুবই গুরুত্বপূর্ণ এবং এটি রাজনীতিতে একটা বড় ধরনের আঘাত হানার একটা চক্রান্ত ছিল, সেই চক্রান্তটি ভেস্তে গেছে। চক্রান্তটা হচ্ছে সেনাবাহিনীকে জামাতের বিরুদ্ধে খেপিয়ে দেবার একটা নীল নকশা সামনে নিয়ে আগাচ্ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা জুলকারনাইন শাহের। এই বিষয়টা ধরা পড়ে গেছে। বিষয়টা কিরকম? ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করেছেন তারেক রহমান। তো তারেক রহমান সেনাবাহিনীর ভিতরে একটু খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন যে সেখানে প্রায় ৯০% বাহিনীর সদস্য, তাদের পরিবারের লোকজন তারা জামাত ইসলামের পক্ষে ভোট দিবেন বা তারা ১১ দলীয় জোটের পক্ষে। তো এই খবর পাওয়ার পরে তো স্বাভাবিকভাবেই তার ঘুম হারাম হয়ে গেছে। এটি আমি আমি যে খবরটি আপনাদেরকে বলছি, এটি কিন্তু একেবারে 100% আপনাদের ধরে নেবার দরকার নেই। এটা অসমর্থিত সূত্রে প্রাপ্ত, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের। তবে হওয়ার সম্ভাবনাই বেশি, আমি মিলাইয়ে দিচ্ছি আপনাদেরকে। তো তারেক রহমান যখন এটি জানতে পারে যে সেখানে ৯০% ভোট সেনাবাহিনীর ভিতরে চলে যাচ্ছে এবং তারা ৯০% চাচ্ছে যে দেশে একটা পরিবর্তন আসুক, তারা বিএনপির কার্যক্রম দেখে ইতিমধ্যেই তারা এটি কিন্তু বুঝতে পেরেছে যে শেখ হাসিনা যা করে গেছে এরা এসে তার থেকে বেশি ছাড়া কম করবে না। সে জুলকারনাইন শাহের স্বর্ণাপন্ন হয় যে এখানে কি করা যায়, এক্ষেত্রে কি করতে পারি। তখন তিনি হয়তো বলেছেন যে ঠিক আছে, ওই বিষয়টি আমার উপরে ছেড়ে দিন, আমি দেখছি। তখন জুলকারনাইন শাহের সেনাবাহিনীর, তার তো অবশ্যই কিছু লোক আছে এবং সেনাপ্রধানের সাথেও কিন্তু তার খুব ভালো সম্পর্ক আছে। এর মানে এই নয় যে সেনাবাহিনীর প্রধানকে দিয়েই তিনি এটি করিয়েছেন, এটি আবার বোঝা দরকার নেই। তো যাই হোক, ওইখান থেকে যে কোনো সোর্স থেকে তিনি ১ মাস আগে ঘটে যাওয়া এই ডক্টর খালেদুজ্জামানের একটি ভিডিও, সেনাবাহিনীর সাথে একটি ভিডিও তিনি ওটা কালেক্ট করেন। ভালো করে বুঝবেন, কিন্তু এটা কিন্তু দেয়ার কোনো এখতিয়ার নেই। আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে রাস্তার পাশে, বিভিন্ন মহাসড়কে, এই সিসিটিভি ফুটেজগুলো কিন্তু আমরা যে কেউ চাইলেই দিতে পারি না। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আবেদন করতে হয়। আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে সেই সিসিটিভির ওই ফুটেজটুকু আমরা সরবরাহ করি। তো তার মানে কি? তার মানে কোনো প্রতিষ্ঠানই ব্যক্তিগত কারো কাছে তাদের যে গোপনীয়তা, যে সিসিটিভি যে রেকর্ড, এগুলো দেওয়ার কোনো এখতিয়ার নেই, কোনো বিধান নেই। জুলকারনাইন শাহের তিনি তার পরিচিত মহল থেকে হয়তো তিনি এটি সংগ্রহ করেছেন, ওই বডি ক্যামেরার ফুটেজটুকু খালেদুজ্জামানের সাথে যে কথোপকথন হচ্ছিল, এইটা তিনি নিয়ে এসে বাজারে ছেড়ে দেন, মার্কেট গরম করার জন্য একটা চেষ্টা করেন। তার মূল উদ্দেশ্য ছিল তিনি সেনাবাহিনীকে খেপিয়ে দেবেন। সেনাবাহিনীর ভিতরে এটি দেখিয়ে তিনি তাদেরকে বোঝাতে চাচ্ছেন যে দেখো, তোমরা যাদেরকে ভোট দিতে চাচ্ছ, ক্ষমতায় আনতে চাচ্ছ, দেখো তারা তোমাদের প্রতি কত বিরাগ ভাজন এবং তারা ক্ষমতায় আসলে তোমাদের কি অবস্থা করবে এবার চিন্তা করো। এরকম একটা প্ল্যান তার ছিল। কিন্তু আগেই তো বিধি বাম হয়ে বসে আছে। ডক্টর খালেদুজ্জামান ওই ঘটনা ঘটার পরে তিনি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। মানে মুহূর্তের ভিতরেই ওটা তিনি মিউচুয়াল করে ফেলেছেন। ভুল তো হতেই পারে, স্বাভাবিক। সেখানে তো একটু ভুল ছিলই, কারণ হচ্ছে তারেক রহমান এবং খালেদুজ্জামান তো একই, দুজনই সিভিলিয়ান, দুজনই ক্যান্ডিডেট।
তাহলে তারেক রহমানের সাথে এক ধরনের আচরণ, তাকে সুযোগ সুবিধা দেয়া আর ওনাকে সুযোগ সুবিধা না দেয়া, এটি তো অন্যায়। দেবে না, কাউকেই দেবে না, একজনকে দেবে আরেকজনকে দেবে না, এটি তো অন্যায়। তো উনি ওই কথাটাই খুব উচ্চ স্বরে বলেছেন। যাই হোক, বলার পরে ওটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হয়ে যাওয়ার 1 মাসেরও বেশি সময় পরে জুলকারনাইন শাহের তিনি এই ফুটেজটি বাজারে ছেড়ে দিলেন মার্কেট গরম করার জন্য। শুধু এখানেই তিনি ক্ষান্ত হলেন না, আবার কি করলেন, তার কয়েকদিন পরে এআই রিলেটেড একটা ভিডিও বানালেন। ডাক্তার খালেদুজ্জামান এক্সিম ব্যাংকে না কোনো একটা ব্যাংকে গিয়ে তার ম্যানেজারকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে, এআই দিয়ে চালানোর চেষ্টা করলেন। তো আসলে মিথ্যা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, ওটা ক্ষণিকের জন্য মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু তারপরে যখন সত্য প্রতিষ্ঠিত হয়ে যায় ওইটা তখন হয়ে যায় স্থায়ী। তো সেনাবাহিনীকে খেপিয়ে দেওয়ার যে শায়েরীয় চক্রান্ত, সেটি সেনাবাহিনী আর হতে দেয় নাই। সেনাবাহিনী ওইটাকে ভেস্তে দিয়েছে, তারা ওটা পাত্তাই দেয় নাই, কোনো আমলেই নেয় নাই, যে না ওটা তো মিউচুয়াল হয়ে গেছে। তারপরে তারা যেটা করলো, সারা দেশে অস্ত্র উদ্যান অভিযানে নামলো। কারণ নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনকে ঘিরে তাদের কাছে এই রিপোর্ট ছিল যে বিএনপি সারা দেশে অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে এবং এই অস্ত্র দিয়ে তারা সারা দেশে নির্বাচনকে ম্যানিপুলেট করবে এবং ভোট কেন্দ্রগুলো দখল করবে। এই সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সারা দেশে অস্ত্র অভিযানে নামে। আপনারা লক্ষ্য করেছেন, খবরগুলো পেয়েছেন, আপনাদের কাছে গেছে। আশুলিয়ায় বিএনপি নেতার ইটের ভাটার ভিতরে অস্ত্রের গুদাম পাওয়া গেছে, তারপরে ময়মনসিংহের গফুরগাঁওয়ে, তারপরে লক্ষ্মীপুরে, এরকম সারা দেশে হাজার হাজার অস্ত্র, দেশীয় অস্ত্র, মারণাস্ত্র, এগুলো উদ্ধার করা হয়েছে। সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন ধরনের পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে এই অস্ত্র অভিযানের সাথে। সুতরাং এইটার পরে বাংলাদেশের রাজনীতি আমূল পরিবর্তন হয়ে গেছে। মানুষ একটু নড়ে চড়ে বসেছে যে তাহলে আমরা কাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তাহলে তো আমাদেরকে আবার ভাবতে হবে। এখন তারা আরেকটা পরিকল্পনা কিন্তু নিয়েছে। আজ কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন, মির্জা আব্বাস প্রথমে এই কথাটি দিয়ে শুরু করেছেন, এরপর ওই যে আমাদের খোকসা কুমারখালীর মেহেদী আহমেদ রুমি, তিনিই এটি বলেছেন। এমনকি আজকে তাদের মিডিয়া সেলের যে প্রধান, তিনিও এই কথাটি বললেন যে জামাত ইসলাম 4 কোটি বোরকা অর্ডার করেছে, বানাচ্ছে তারা জাল ভোট দেবার জন্য। আসলে মানুষের পায়খানা যখন মাথায় উঠে যায় তখন তাদের মগজটা এইভাবেই পচে যায়। এইখানে এই যে তারা একের পর এক এই বয়ানটা সামনে আনার চেষ্টা করছে, এটি কিন্তু সহজভাবে নেবার কোনো সুযোগ নাই। মির্জা আব্বাস যখন বলেছে তখন সহজভাবে ছেড়ে দেওয়া হয়েছিল, মেহেদী আহমেদ রুমি যখন বলেছে তখনও সহজভাবে নেওয়া যেত, বিএনপির মিডিয়া সেলের প্রধান যখন বলেন তখন আর এটা সহজভাবে নেবার কোনো সুযোগ নেই। তারা এখানে এর মাধ্যমে যে মেসেজটি দিতে চাচ্ছে, একটা অনিবার্য সংঘাতের একটা ইঙ্গিত দিচ্ছে। তার মানে নির্বাচনের দিন তারা যে কোনো মা বোনকে, আমাদের দেশে বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোনেরা বোরকা পরে তারা কিন্তু ভোট সেন্টারে যাবে, তারা ভোট দিতে যাবে। এবং তারা এও বলেছে যে বোরকা পরে যারা যাবে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন, সন্দেহ হলেই ধরবেন। তো আপনি কে বোরকা পরে যাচ্ছে, কাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন, কাকে ধরবেন? তার মানে এখানে কিন্তু হামলার একটা বৈধতা কিন্তু তারা উৎপাদন করছে, হামলার কিন্তু একটা বৈধতা তারা দিয়ে দিচ্ছে। অর্থাৎ তারা বলবে যে আমরা তো আগেই বলেছিলাম যে বোরকা পরে যারাই যাবে তাদেরকেই আমরা জিজ্ঞাসাবাদ করবো, আমাদের সন্দেহ হয়েছে, মনে হয়েছে আমাদের কাছে যে উনি পুরুষ মানুষ বোরকা পরে ভোট দিতে যাচ্ছে, এই জন্য আমরা তাকে আটকাইছি, এই জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। পরিকল্পনাটা কিন্তু তাদের এইটা। বোরকার প্রতি হঠাৎ করে তাদের এই আক্রোশ কেন গিয়ে পড়লো তা কিন্তু আমরা এই ঘটনা থেকেই বুঝতে পারি। তাদের পরিকল্পনা আছে এটা, তারা এটা করবে, এ কাজ তারা করেই ছাড়বে। দেখবেন ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই হিজাবধারী নারীদের, বোরকা পরা নারীদের তারা হেনস্থা করেছে, তারা মারধর করেছে, তাদের পেটের উপরে লাথি মেরেছে, তলপেটের উপর লাথি মেরেছে, তাদের মাথার উপরে কোপ দিয়ে মাথা কেটে দিয়েছে, এটি আমরা দেখেছি। সমস্ত প্রমাণ, ডকুমেন্টস গুলো রয়েছে। বোরকার প্রতি তাদের এত ভয়, তাদের এত ঘৃণা, এত বিদ্বেষ, এর কারণ কি? এর কারণ হচ্ছে
তারা যখন দেখেছে যে নারীদের ভোট তারা পাচ্ছে না, জামাতের নারী কর্মীরা যখন দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছে, সেখানে যে বিপুল পরিমাণ সাড়া পাচ্ছে, এইটা জানার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা যেটি করছে, জামাতের মা বোনদেরকে যাতে ভোট না চাইতে যেতে পারে এইটা ঠেকানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। যার কারণে বিভিন্ন জায়গায় তারা লেলিয়ে দিয়েছে তাদের নেতা কর্মীদেরকে যে তারা তাদেরকে হেনস্থা করো। যাই হোক, সর্বশেষ একটি তথ্য দিয়ে শেষ করি। অনেকেই ভাবছে যে জামাত ইসলাম হয়তো খুবই দুর্বল দল, বিএনপির হাতে শুধু মায়ের খাচ্ছে, নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্র ঠেকাতে পারবে না। বিএনপি যেহেতু তাদের ভিতরে উগ্রবাদী লোক বেশি, অস্ত্র প্রচুর, তাদের অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে, এই সমস্ত অস্ত্রগুলো নিয়ে তারা নির্বাচনের দিন হয়তো ভোট কেন্দ্র দখল করে ভোট টোট সব ছিনতাই করে নিয়ে যাবে। এরকম একটা চিন্তা ভাবনা থেকে অনেকেই ভাবছেন যে তাহলে যেহেতু এরকমই হবে, জোর করে যেহেতু বিএনপি ভোট নিয়ে নেবে, তাহলে আমরা বিএনপিকেই ভোট দিয়ে দিই। এরকম ভাবার কোনো কারণ নাই। জামাত ইসলাম তার সমস্ত শক্তি একত্রিত করে রেখেছে, তারা শক্তি ক্ষয় করে নাই। তারা মাঠে নির্বাচনের আগের দিন পর্যন্ত মায়ের খেলেও নির্বাচনের দিন কিন্তু তারা হবে প্রতিশোধ নেবে। তারা তাদের প্রতিটা কেন্দ্রে এই প্রতিরোধ করার জন্য, ভোট চুরি ঠেকানোর জন্য এবং ভোট ডাকাতি ঠেকানোর জন্য, ভোট কেন্দ্র দখল ঠেকানোর জন্য তারা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীদেরকে মোতায়েন রেখেছে। ওই দিন তাদের জীবন চলে গেলেও তারা ব্যালটে হাত দিতে দেবে না। অর্থাৎ কেউ যদি ব্যালট ছিনতাই করতে যায়, কেন্দ্র দখল করতে যায়, তাহলে জামাতের নেতাকর্মীদের লাশের উপর দিয়ে গিয়ে তাদের কিন্তু এটা করতে হবে। সুতরাং বিএনপি এ কাজ করতে পারবে না, অতএব ভয় পাওয়ার কিছু নাই। আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এবং অবশ্যই আপনি যদি বাংলাদেশ পন্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে হাঁ ভোট দিতে হবে, হাঁ ভোট দিতে হবে, হাঁ ভোট দিতে হবে।